প্রতিশ্রুতি আর আশ্বাসের পরও উপেক্ষিত তিস্তা মহাপরিকল্পনা। বাজেটে রংপুর বিভাগ গুরুত্ব না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। পশিন ও সীমান্ত হত্যা নিয়ে সরকারকে কঠোর বার্তা দিল 11 দলীয় জোট। পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব ছাড়ার আহ্বান। এবং ক্যালিফোর্নিয়ায় আমেরিকার বিমান বাহিনীর B-52 বোমারু বিমান বিধ্বস্ত, 8 জন নিহত। জানা যায়নি দুর্ঘটনার কারণ। সকালের বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিরাজু মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম। রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি আর সরকারের আশ্বাসের পরও উপেক্ষিতই রয়ে গেছে তিস্তা মহাপরিকল্পনা। রংপুর সিটির জন্য উন্নয়ন বরাদ্দ এবারও শূন্য। বছর পর বছর জাতীয় বাজেটে রংপুর বিভাগ গুরুত্ব না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। বিশ্লেষকরা বলছেন, কেবল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলেই আমূল বদলে যাবে দেশের কৃষি অর্থনীতির। স্বাধীনতা থেকে শুরু করে সাম্প্রতিক ইতিহাস, রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো ছিলেন H.M. এরশাদ, আবার কখনো শেখ হাসিনা। একজনের জন্মভিটা আর অন্যজনের শ্বশুরবাড়ি এই রংপুর হলেও দিন শেষে অবহেলিত রয়ে গেছে এই অঞ্চল। দীর্ঘদিনের এই পুঞ্জীভূত বৈষম্যের প্রতিবাদেই ফ্যাসিস্ট সরকারের বিদায়ী ঘণ্টা বাজাতে 24-এর ছাত্র জনতার আন্দোলনে বুক পেতে দেয় রংপুরের মানুষ। তিস্তা মহাপরিকল্পনা সহ এই এলাকার উন্নয়নে বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে তা রয়ে গেছে উপেক্ষিত। বছরের পর বছর জাতীয় বাজেটে রংপুর বিভাগ কাঙ্ক্ষিত গুরুত্ব না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। এই অঞ্চলের মানুষের প্রত্যাশা ছিল যে সরকার গোটা দেশে সম উন্নয়ন করবে, কিন্তু চলতি যে বাজেট, সেই বাজেট আমাদেরকে একেবারেই হতাশ করেছে। রংপুরের যে বেকারত্ব নিরসনের ক্ষেত্রে কৃষি শিল্পের প্রসার ঘটানো, সেই জায়গাটিতে বর্তমান বাজেটে রংপুরের এই বিষয়টি ব্যাপকভাবে উপেক্ষিত হয়েছে। গবেষকদের মতে রংপুর সিটি কর্পোরেশনের জন্য সরকারি দপ্তর বা সংস্থাভিত্তিক উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ দেখানো হয়েছে শূন্য। দীর্ঘদিন ধরে রংপুরে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বন্ধ চিনিকলগুলো চালুর দাবি থাকলেও বাজেটে এ বিষয়ে কার্যকর কোনো নির্দেশনা নেই। আমাদের নানান হতাশার জায়গা আছে যে এই অঞ্চলের মানুষ রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্রের নেতৃস্থানীয় জায়গায় থাকবার পরও কেন এই অঞ্চলের মানুষ বারবার বঞ্চিত হয়? তাহলে কি তাদের এই অঞ্চলের মানুষের প্রতি দায়বদ্ধতা কম? তাহলে কি তাদের এই অঞ্চলের মানুষের মাটির প্রতি তাদের মায়াটা কম? রংপুর সারা দেশের মানুষকে খাওয়াবে, আর সারা দেশের মানুষ ভালো থাকার জন্য এখানে কোনো বরাদ্দ দেওয়া হবে না। সরকারের এই নীতি নতুন করে তৈরি হয় নাই। এইটা দেশ স্বাধীন হওয়ার পর থেকেই রংপুর অঞ্চলকে ধারাবাহিকভাবে পিছিয়ে রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, কেবল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলেই দেশের কৃষি অর্থনীতি আমূল বদলে যাবে। আমদানি ও পরনির্ভরতা কমিয়ে প্রতি বছর সাশ্রয় করা সম্ভব প্রায় 90,000 কোটি টাকা। নির্বাচনে সরকারের প্রতিশ্রুতিও ছিল, তার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল তিস্তা মহাপরিকল্পনা। এইবার ঘোষিত বাজেটে যে বৈষম্যের যে ধারাবাহিকতা, সেটা কিন্তু সেই ধারাবাহিকতা ব্যতিক্রমী কোনো বাজেট, অতিরিক্ত বরাদ্দ এখানে আসে নাই। যত বরাদ্দ এসেছে সব দক্ষিণাঞ্চলে। নতুন বাংলাদেশে বৈষম্যমুক্ত সমাজ ও অর্থনীতির যে স্বপ্ন ছাত্র জনতা দেখেছিল, রংপুরবাসী তার চাক্ষুষ প্রতিফলন দেখতে চায় রাষ্ট্রীয় বাজেটে। এমনটাই দাবি এই অঞ্চলের সাধারণ মানুষের। রেজাউল ইসলাম বাবু, ওয়ান নিউজ, রংপুর। ভারতের স্বার্থ রক্ষায় বিএনপিকে ক্ষমতায় বসানো হয়েছে, যে কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF-এর পশিন নিয়ে সংসদে কোনো কথা বলছে না সরকারি দল। এমন অভিযোগ করেছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলের নেতারা। সীমান্তে পশিন ও হত্যা বন্ধের দাবিতে রাজধানীর শাহবাগে 11 দলের বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা বলেন, পশিন ও সীমান্তে হত্যা বন্ধ না করতে পারলে পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমতা ছাড়তে হবে।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়ে হিন্দুত্ববাদী দল রাজ্য সরকার গঠনের পরপরই পুশিন বা সীমান্ত দিয়ে মানুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর ঘটনা সামনে আসতে শুরু করে। আর এ কারণে প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের ওপর নতুন করে চাপ সৃষ্টি হয়। ভারতের পুশিন সীমান্ত হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে 11 দল। সমাবেশে ভারতের পররাষ্ট্রনীতি, পুশিন, বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সমালোচনা করেন নেতারা। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি যদি মুজিববাদের পথে হাঁটে তাহলে এই পথে কঠিন যুদ্ধ হবে। আর পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পুশিন সীমান্ত হত্যা বন্ধ করতে না পারে তাহলে নাকে খত দিয়ে ক্ষমতা থেকে নামতে হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। আগামীর লড়াই আমরা সরকারকে বলবো, যদি পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পুশিন বন্ধ করতে না পারে, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারে, নাগরিকদের নিরাপত্তা না দিতে পারে, সীমান্তের নাগরিকদের উপর অত্যাচার বন্ধ করতে না পারে, তাহলে নাকে খত দিয়ে তাদের পদত্যাগ করা উচিত। সমাবেশে সীমান্ত হত্যা বন্ধ, পানি চুক্তি ও ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেন জামায়াত নেতারা। পাশাপাশি ভারতের আধিপত্য বিস্তার বন্ধেরও আহ্বান জানান। বাংলাদেশের জনগণ বিজিবির সাথে পুশিন প্রতিহত করছে, আর পার্লামেন্টের সরকার পুশিনের আলোচনা করতে দিচ্ছে না। তাহলে সংসদ কেন দরকার আমাদের? পার্লামেন্ট ভেঙে দেন। আপনারা ব্যর্থ হয়েছেন, স্বীকার করে নেন। বাংলাদেশের সীমানা, আমাদের এই ভূখণ্ডের পানি সমস্যা, সীমান্ত সমস্যা, ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে ন্যায্যতার, সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আমরা বৈষম্য, আধিপত্যবাদী এবং নিজেদের উপরে দাদাগিরি, বাবুগিরি করে বাংলার বীর জনগণকে প্রধানত রাখা যাবে না। সমাবেশ শেষে শাহবাগ থেকে 11 দলের বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টনে গিয়ে শেষ হয়। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও 5 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তবে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে 5 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায়, সোমবার রাত 10:30টার দিকে সীমান্তে 5 জনকে পুশিনের চেষ্টা করা হলে বিজিবির টহল দল তা প্রতিহত করে। পরে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। পুশিন প্রতিরোধে সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানায় বিজিবি। গত শুক্রবার রাতে একই সীমান্ত দিয়ে 15 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির কঠোর অবস্থানের মুখে তা ব্যর্থ হয়। এর আগে গত 3 জুন রাতে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে 28 জনকে পুশিনের চেষ্টা করা হয়। সীমান্তের শূন্য রেখায় 2 দিন অবস্থানের পর তাদের ফিরিয়ে নেয় বিএসএফ। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে নয়াদিল্লির বিমানবন্দরে হয়রানি ও বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার দুপুরে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা দেয়া অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের বৈঠকে অংশ নিতে রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। অভিযোগ উঠেছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দীর্ঘ সময় বসিয়ে রাখে এবং ভারতে প্রবেশে বাধা দেয়। ভারত সরকারের নির্দেশে তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়া হলেও জাহিদুর রহমান কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন। কূটনৈতিক তথ্য থাকার পরও ডাক্তার জাহেদের ভারতে প্রবেশ নিয়ে সৃষ্ট এই জটিলতাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। একই মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীরও। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং আজকে দিন শেষে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাবো। মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে
অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। দিল্লির এই ঘটনায় সোমবার দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বারেকে তলব করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা। ক্যালিফোর্নিয়া আমেরিকার বিমান বাহিনীর একটি B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়ে 8 জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমিতে এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় বিমানটি। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে রানওয়েতে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে সামরিক ও সরকারি কর্মকর্তা এবং সরকারি ঠিকাদাররা ছিলেন বলে জানিয়েছে বিমান বাহিনী কর্তৃপক্ষ। দুর্ঘটনার প্রায় 4 ঘন্টা পর এক বিবৃতিতে এডওয়ার্ডস বিমান ঘাঁটি জানায়, প্রাথমিক আলামত অনুযায়ী এ দুর্ঘটনা থেকে কারো জীবিত ফিরে আসার সম্ভাবনা নেই। পরমাণু ও প্রথাগত বোমা বহনে সক্ষম 8 ইঞ্জিনের এই বিশাল আকৃতির জেট বিমানটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে ছিল বলে জানানো হয়। তবে ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। দুর্ঘটনার পর এডওয়ার্ডস বিমান ঘাঁটির সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সকালের বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি সকালের বুলেটিনে। রাজধানীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে ট্রাফিক ব্যবস্থাপনার অগ্রগতি ও হালনাগাদ তথ্য জানতে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালাম জানান, গুলিস্তান টার্মিনাল সরিয়ে কেন্দ্রীয় কারাগারের পাশে স্থানান্তরের বিষয়ে আলোচনা হয়েছে। সায়েদাবাদ বাস টার্মিনালে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি মহাখালী বাস টার্মিনালও স্থানান্তরের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। গুলিস্তানের এই টার্মিনালটাকেও সরানোর জন্য আমাদের ডিসিশন হয়েছে। কেন্দ্রীয় কারাগারের এখানে বাগৈর একটা জায়গা, সেই জায়গাটার ব্যাপারে উনি আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ের নির্দেশ দিয়েছেন যে সেটাও যত দ্রুত সম্ভব ওইখানে ব্যবস্থা করতে পারি, সেই ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। একটা সিদ্ধান্ত হয়েছে যে মহাখালী আন্তজেলা বাস সার্ভিসগুলো যেখানে রাস্তার উপরে থাকে, হয়তো বা আগের চেয়ে কিছুটা কমেছে, বাট পুরোপুরি রাস্তার উপরে যাতে না থাকে সেটার জন্য অন্যত্র কোথাও একটা ব্যবস্থা করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন। দুর্নীতি সব জায়গায় হলেও দোষ হয় কেবল রাজনীতিবিদদের, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার রাতে সংসদের বৈঠকে দুর্নীতি দমনে সরকারের আন্তরিকতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্নীতি সব জায়গায় হয়, মানে স্পিকার, ঘুরে ফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয় লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়, ওই জন্য সব দোষ তার। আমরা এটা স্ট্যাটিউটরি একটা অর্গানাইজেশন হিসেবে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করব বলে আমরা দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত অধ্যাদেশটা তখন গ্রহণ করিনি। এখন আলোচনা শুরু হয়েছে এবং বাংলাদেশের একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। স্থানীয় সরকার নির্বাচন কবে হবে? স্থানীয় সরকার মন্ত্রীর কাছে তা জানতে চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সোমবার জাতীয় সংসদের বৈঠকে তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদ 4 মাস হয়ে গেলেও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তারা স্পষ্ট কিছু বলছে না। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে, তবে নির্বাচনে আওয়ামী লীগ নেতারা অংশগ্রহণ করতে পারবেন কিনা রুবিন ফারহানার এমন প্রশ্নের বিষয়ে কিছু বলেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, সেই নির্বাচনে কখনো আমরা শুনতে পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে, কেউ বলছেন পারবে, কেউ বলছে পারবেন না, কেউ বলছে দলীয় প্রতীকে হবে না বলে যারা ক্লিন ইমেজের আছেন তারা পারবেন। এই বিষয়গুলো যদি মাননীয় মন্ত্রী পরিষ্কার করতেন, স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করেন তাদের জন্য বুঝতে সুবিধা হতো। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করতে পারি যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে আমরা সিদ্ধান্ত একমত হয়েছি সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করব।
বগুড়ার শিবগঞ্জ এবং নবঘোষিত মোকামতলা উপজেলার দুটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক উঠেছে। অভিযোগ উঠেছে ইউনিয়ন দুটির নামকরণ করা হয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামে। সোমবার সন্ধ্যায় সংসদের বৈঠকে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। তবে মীর শাহে আলমের দাবি তার সন্তানের নামের সঙ্গে মিল রেখে নয়, বরং একটি ইউনিয়ন দুটি উপজেলার সীমান্তবর্তী হওয়ায় সীমান্ত এবং আরেকটি দূরবর্তী হওয়ায় দিগন্ত নামে রাখা হয়েছে। আমাদের মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জনাব, ওনার এলাকার দুটো উপজেলায় কয়েকটা ইউনিয়ন হয়েছে। একটা ইউনিয়নে ওনার পরিবারের, ওনার বংশের নামে, মীর বাড়ি বংশের নামে একটা ইউনিয়নের নাম করা হয়েছে। ওনার দুই সন্তানের নামে, দিগন্ত এবং সীমান্ত, দুই সন্তানের নামে দুইটা ইউনিয়নের নাম করা হয়েছে। কিন্তু আমাদের সন্তানের নাম হচ্ছে আমার মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি টেনশন থাকতো সন্তানের নামে করার, তাহলে তো আমি ইউনিয়নের নাম প্রশাসনকে বলতাম যে রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত। কিন্তু নামের আগে তো মীর নাই। মাননীয় স্পিকার, আল্লাহ বাঁচাইছে যে মাননীয় সংসদ সদস্য বলেনি যে বিজেপি নির্মিত যে ব্যাংক সীমান্ত ব্যাংক লিমিটেড ওটা আমার ব্যাংক। মাননীয় স্পিকার, উনি দয়া করে যে বলেননি যে খুলনা থেকে পার্বতীপুরে যে ট্রেন যায় সীমান্ত এক্সপ্রেস, সেটিও আমার ট্রেন। মাননীয় স্পিকার, উনি যে দয়া করে বলেননি যে গুলশান একে যে দিগন্ত টাওয়ার রয়েছে, সেটিও আমার। আমি অনুরোধ করব যে কোনো বিষয়ের মধ্যে ব্যক্তিগত আক্রমণ করে তথ্য উপত্য না নিয়ে এটা না বলার জন্য আমি মাননীয় স্পিকার অনুরোধ করব তার এই বক্তব্যটি সংসদ থেকে এক্সপান্স করা হোক। সকালের বুলেটিনের পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি সকালের বুলেটিনে। ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে স্বাক্ষর করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পক্ষ থেকে পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ চুক্তিতে সই করেন। শুক্রবার চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষ হবে। এর মধ্য দিয়ে কয়েক মাস ধরে চলা অচলাবস্থা ও অনিশ্চয়তার অবসান ঘটল। শিগগিরই সমঝোতার শর্তগুলো সামনে আসবে বলে জানিয়েছে দেশ দুটি। হরমুজ দিয়েও জাহাজ চলাচল শুরুর কথা জানিয়েছে ওয়াশিংটন। যুদ্ধবন্ধের চুক্তিতে স্বাক্ষর করেছে ইরান আমেরিকা। ওয়াশিংটনের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষ থেকে পার্লামেন্ট স্পিকার গালিবাফ এই চুক্তিতে সই করেছেন বলে জানিয়েছে রয়টার্স। শুক্রবার চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ফ্রান্সের G7 সামিটের সাইডলাইনে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের সাথে বৈঠকে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা নিশ্চিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের প্রতিশ্রুতি পূরণের উপর ভিত্তি করে দেশটির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলে জানান তিনি। চুক্তি এরই মধ্যে সই হয়ে গেছে। হরমুজ এখন আংশিক খুলে গেছে। কিছু জাহাজ এরই মধ্যে বের হতে শুরু করেছে। শুক্রবারের পর তা পুরোপুরি খুলে যাবে। মধ্যপ্রাচ্যে এখন মহান অনেক কিছুই হবে। প্রধান বিষয় হলো ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না। ওয়াশিংটনের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স বলছে, শিগগিরই সমঝোতা স্মারকে দুই দেশের সম্মত হওয়ার শর্তগুলো সামনে আসবে। ইরানের শীর্ষ নেতাদের সাথে আমেরিকার সরাসরি যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটনের কর্মকর্তারা। এদিকে সামাজিক মাধ্যমে এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ জানান, ঐতিহাসিক প্রতিরোধের মধ্য দিয়ে চূড়ান্ত জয়ের দিকে এক ধাপ এগিয়ে গেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, শুক্রবার জেনেভায় চুক্তির আনুষ্ঠানিকতার পর আরও বেশ কিছু বিষয় নিয়ে সমঝোতায় বসবে দুই দেশ। এর আগে সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, চুক্তিতে সম্মত হলেও আমেরিকাকে বিশ্বাস করে না ইরান। লেবাননের নিরাপত্তা হুমকিতে পড়লে কোনো চুক্তি টেকসই হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়াও ওমানের সাথে হরমুজ নিয়ন্ত্রণ ও বিভিন্ন সেবার বিনিময়ে অর্থ আদায়ের কথাও জানান বাঘেই। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার জানাবো কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। একের পর এক সেফ, পাল্টা আক্রমণ, চোখে চোখ রেখে লড়ে যাওয়া। স্পেনকে রুখে দিয়ে এভাবেই চলতে আসরের প্রথম চমক দেখালো কেপ ভার্দে। র্যাঙ্কিংয়ে 64 নম্বর দল, কিন্তু 3-এ থাকা স্পেনকে মোটেও পাত্তা দেয়নি বিশ্বকাপের নবাগত দলটি।
আটালান্টা স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল স্পেনের আক্রমণ আর কেপ ভার্দের ডিফেন্স দিয়ে, যেখানে পেদ্রি ফেরান তোরেসদের একের পর এক শট ঠেকিয়ে নায়ক বনে যান কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়া। শুধু ফার্স্ট হাফই নয়, লোপেস আর বোর্গেসরা সেকেন্ড হাফেও কেপ ভার্দের ডিফেন্সকে দুর্ভেদ্য করে রাখেন। ৭১ মিনিটে স্পেন কোচ দে লা ফুয়েন্তে না পারতে লামিন ইয়ামালকে মাঠে নামান। শেষ দিকে নিকো উইলিয়ামস নেমে পড়েন, কিন্তু কেউই স্পেনকে গোল এনে দিতে পারেনি। শেষ পর্যন্ত হট ফেভারিট স্পেনকে আটকে দিয়ে গোল শূন্য সমতায় ম্যাচ শেষ করে কেপ ভার্দে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এই ছিল সকালের বুলেটিনে। একটু পরে দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।